সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি জনাব হারুন ইবনে শাহাদাত। তিনি সিনিয়র সাংবাদিক এবং একটি জাতীয় দৈনিকের বার্তা সম্পাদকের দায়িত্বে আছেন। জনাব হারুন ইবনে শাহাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে। রূপসী বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খলিল, আপনাকেও ধন্যবাদ। আমরা শুরু করব বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে তুমুল আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন, এবং এটার ইতিবাচক দিক নিয়েই মূলত তুমুল আলোচনা চলছে এবং রাজনীতিতে নতুন ডাইমেনশন আসছে বা নতুন একটা মাইল ফলক হচ্ছে, এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। আমরা শুরু করতে চাই এই বিষয়টি নিয়ে। কিভাবে দেখছেন বিষয়টি? বিষয়টি পর্যালোচনার আগে আমাদের আগের আরেকটু গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আপনারা জানেন, আপনার নজরে আসছে সবাই, যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণ মানে সাবেক প্রধানমন্ত্রী, এদেশের সবচাইতে জনপ্রিয় মানে জীবন্ত কিংবদন্তি বলা যায় যাকে, কিং নেত্রী এবং খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পর তিনি তাদেরকে যে গাইডলাইন দিয়েছেন সেটা ব্যাপক প্রশংসিত হচ্ছে সর্বমহলে। যে তিনি বলেছেন যে সরকারের সাথে এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে গেলে কোনো লাভ হবে না, না বিএনপির লাভ হবে, না দেশ এবং জাতির লাভ হবে। আমি আশা করি যে তারিখ ফলো আপ আমরা দেখতে পাবো। এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি আছেন বিএনপির, তার জনাব তারেক রহমান, তার সাথে যে সাক্ষাৎ, তার একটা ফলো আপ এবং ইতিবাচক ভাবে আমি দেখতেছি যে এর মাধ্যমে এমনকি বিএনপি নেতৃবৃন্দ সহ এবং বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন, সবাই ভাবছেন যে না, এবার একটা ইতিবাচক মানে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং ৩৬ জুলাই শহীদদের প্রতি সম্মান করার মতো অবস্থানের যে বাংলাদেশ, তারা যে জন্য আত্মহতি দিয়েছেন, যে জন্য শাহাদত বরণ করেছেন, সেই শহীদদের স্মৃতিকে অম্লান এবং তাদের প্রতি সম্মান, যে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য এত বছরের প্রত্যাশা, ৫৪ বছরের প্রত্যাশা, আমাদের অর্ধ শতাব্দীর যে প্রত্যাশা, সেটা এর মাধ্যমে পূরণ হবে এমনটাই আমরা প্রত্যাশা করতেছি। আমরা আমাদের প্রত্যাশাও যে প্রধান উপদেষ্টার যে এবারের লন্ডন সফর, সেটা অনেকগুলো বিষয়ের কে সামনে রেখে হচ্ছে এবং এটার ফলটাও সেরকম আশা করা হচ্ছে। এবং এই কথার মধ্য দিয়ে আরেকটু ইতিহাস টানবো, সেটা হলো যে প্রধান উপদেষ্টা বেশ কয়েকদিন যাবৎ তিনি বলে আসছেন এবং শুরু থেকে বলে আসছেন যে উনি একটি ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন দেখাতে চান, এবং সর্বশেষ আজকেও শিরোনাম হলো দৈনিক যুগান্তরের ১৭ বছরের পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এই আশ্বাসটা আসলে পরিণতি কি? এই আশ্বাস অবশ্যই পূরণ করতে হবে, এটা তার মর্যাদার প্রশ্ন, দেশের মর্যাদার প্রশ্ন, এবং আন্তর্জাতিক বিশ্ব যারা তার পাশে দাঁড়িয়েছেন, সমর্থন করেছেন, এমনকি যে নোবেল কমিটি যে যাদেরকে সম্মানিত করেছেন শান্তির জন্য নোবেল পুরস্কার দিয়ে, সব কিছু জড়িয়ে আছে তার এই নির্বাচনের দিকে। মানে পুরা বিশ্বের চোখ এই নির্বাচনটাকে মানে স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচনে উনি করতে না পারেন, সেটা আমরা প্রত্যাশা না, অবশ্যই তিনি পারবেন। আর তার জন্য যে কাজটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে মানে জনগণের যে মাইন্ড, জনগণের ভিতরে যে আলোচনা পর্যালোচনা, তারা যেটা প্রতিক্রিয়া, আমাদের মধ্যে আসলে ১৭ বছরে ভোট না দিতে দিতে একটা নির্বাচন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। নির্বাচন গেছে, নির্বাচনে ভোট দিব কাকে? আমার তো ওখানে ভোটের কোনো মূল্য নেই, আমি ভোট দিলে ওটা গণনা হবে না। এই জন্য তারা নির্বাচনের নাম শুনলেই এখন আতঙ্কিত হয়ে যাচ্ছে। আর তারপর যে ৩৬ জুলাই বিপ্লবের পরে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল সারা দেশে, যে কয়েকটি রাজনৈতিক দলের, বিশেষভাবে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল, তাদের কাছে যে প্রত্যাশা করছিল দায়িত্বশীল আচরণ, সেটা তৃণমূল পর্যায়ে অনেক ক্ষেত্রেই রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। অবশ্য তারেক রহমান সহ অনেকেই চেষ্টা করেছেন, সিনিয়র লিডাররা, তারা বারবার বোঝাতে চেয়েছেন যে আমাদের বড় দল, এজন্য নিয়ন্ত্রণ করা কষ্ট হচ্ছে। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে আসতেছে। আর এটাকে যদি সাকসেসফুল করার জন্যই মানে একটা এইটার হওয়ার কারণেই
ওই জনগণের মধ্যে একটা নির্বাচন ভীতি, যে নির্বাচনের আগেই যা দেখলাম ভোটে এসে তারা না জানি কি করে ফেলে। এই জন্য তার আগে আমি মনে করি তার এই প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদেরকে পরিবেশ সৃষ্টি করতে হবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি আপনাকে একটু পিছনে টেনে নিয়ে নিই। এটা হলো যে একটি কাঙ্ক্ষিত, একটি স্বচ্ছ, একটি ক্রেডিবল এবং কি বলে এটাকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য পেছনে যে কাজগুলো দরকার, যেমন সংস্কার, ফ্যাসিস্টের বিচার, এই বিষয়গুলো নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে আসলে এই সময়ের মধ্যে আসলে কতটুকু সম্ভব হবে একটা স্বচ্ছ ভোটার তালিকা, এই যে বিষয়গুলো, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং তাদের নিরপেক্ষতা, প্রশাসনের নিরপেক্ষ অবস্থান, এই বিষয়গুলো আসলে কতটুকু সম্ভব হবে এই সময়ের মধ্যে? অভ্যুত্থানের পক্ষে, মানে গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব, এর পক্ষের প্রত্যেকটা শক্তি, প্রত্যেকটা রাজনৈতিক দল এর একটাই কথা যে সংস্কার, প্রথমে নির্বাচন ব্যবস্থা সংস্কার। নির্বাচন ব্যবস্থার সংস্কারের ভিতরে দুইটা আবার বিতর্ক চলতেছে, যেমন বিএনপি সহ একটা গ্রুপ চাচ্ছে যে প্রচলিত যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেই, এবং আরেকটা বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, যেটা নবগঠিত দল, তারা চাচ্ছে সমানুপাতিক পদ্ধতির নির্বাচন। দুইয়ের ভিতরে একটা সমন্বয় দরকার, এবং তারপর সবার সাথেই যেটা মিল আছে সেটা সবাই বলতেছে তিন জোট বা তিন দলই মিলে যে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং দৃশ্যমান বিচার এটা শেষ করার আগে, মানে ন্যায় বিচার প্রতিষ্ঠার আগে, আমরা ন্যায্যতা প্রতিষ্ঠার আগে এই নির্বাচন করলে সেটা ফলপ্রসূ হবে না। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তবে এখানে যদি আমরা তাড়াহুড়া করি, এই কাজগুলো নাই আগেই যদি নির্বাচনের দিকে যাওয়া হয়, তাহলে দেখা যায় পুরা ফোকাসটা করবে গিয়ে আপনার নির্বাচন কেন্দ্রিক। তখন হয়তো এই যে রাষ্ট্র সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, বিচার, এবারে ন্যায্যতা প্রতিষ্ঠা, বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখতেছি সেটা পিছিয়ে পড়তে পারে। তার জন্য এই অবস্থায় আমাদের সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটা জিনিস টানবো, সেটা হলো যে এই যে আপনার যেটা বলতেছিলাম যে আসলে কোন পর্যায়ে আছে আমাদের এই সংস্কারগুলো আসলে কোন পর্যায়ে আছে, এবং এই যে বাকিটুকু আছে এটা এই অতি অল্প সময়ের মধ্যে সম্ভব কি? কেউ কেউ সংশয় প্রকাশ করছেন। সংশয় প্রকাশ করাটা অস্বাভাবিক নয়, বিশেষ করে যে এই বিতর্কটা মীমাংসা না হলে ইলেকশন ঘোষণা দিলে তখন একটা বিশৃঙ্খল অবস্থা হবে। কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন এনসিপির পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারেও অনাস্থা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তারা বলছেন যে নির্বাচন কমিশন বিএনপি কে ফেভার করতেছে, তারপরে প্রশাসনে যারা বসে আছে সবাই মানে বিএনপি কে ফেভার করছে, বিএনপির লোক বেশি, এটা বলা হচ্ছে যে এটা দিয়ে হবে না। এটা তো এগুলো থাকবে, এগুলো রাজনীতিতে থাকবে, পক্ষ প্রতিপক্ষ মানে অভিযোগ পাল্টা থাকবে, ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে সবাইকে একটা ঐক্যমতে আসার পরে, মানে কাছাকাছি আসার আগেই যদি আপনি নির্বাচন ঘোষণা করেন, তাহলে দেখা যাবে যে ওই নির্বাচনটা ওই যে প্রত্যাশা পূরণ করার মতো হবে না। 24-এর গণ অভ্যুত্থানকে যদি আপনি করতে চান, ধারণ করতে চান, তাহলে জুলাই সনদের একটা কথা আসছে। এই জুলাই সনদের সর্বশেষ পরিস্থিতি কি, আসলে এটা আসলে কোন দিকে যাচ্ছে? জুলাই সনদের ব্যাপারে যে প্রত্যাশা যেটা হচ্ছে, এবং কি সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ তারা চূড়ান্ত করবেন। আর জুলাই সনদের সাথে আসলে জড়িত এই যে প্রায় 2000 শহীদের পরিবার এবং যারা আহত হয়েছেন প্রায় 50,000-এর মতো, মানে গন্তে মিলে, আর যারা সমর্থন করেছেন সাংবাদিক সহ, মানে বিভিন্ন পেশাজীবী সহ যারাই এই ফ্যাসিস্টের বিরোধিতা করেছেন, সবার জীবন মরণের প্রশ্ন জুলাই সনদের সাথে জড়িত। কারণ আপনারা জানেন এটাকে বিপ্লব হিসাবে যদি স্বীকৃতি না দেওয়া হয়, জুলাই সনদ যদি চূড়ান্ত না করা হয়, তাহলে যারাই এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন তখন এটা ফ্যাসিজম তারা বলবে না, তারা বলবে সরকার উৎখাতের জন্য যে লড়াই হয়েছে, সেখানে পুলিশ হত্যা সহ যে আপনারা জানেন যে বিপ্লবের পর বিপ্লবে যারা বিজয় হয় তাদের সবকিছু মাফ হয়ে যায়, মানে এটাকে বলা হয় না বিপ্লবের জন্য একটা রক্তক্ষরণ, বিপ্লবের স্বার্থে এর যে মানে করা হয়েছে। কিন্তু তখন ওইটা যদি এইভাবে না নিয়ে তখন এটা উল্টে যাবে। উল্টে গেলে আর আগের ইতিহাস জানেন যে আগেও একটা বিপ্লব 15 আগস্ট হয়েছিল, মানে গণতান্ত্রিক ভাবে পরিবর্তনের পথ রুদ্ধ করার কারণে বাধ্য হয়েছিলেন সেই সময়কার সেনা বাহিনীর কিছু সদস্য এবং জনগণ সেটাকে সমর্থন করেছিলেন।
তারপরে পরিবেশ সবার জানা, এটা ব্যাখ্যা করার দরকার নেই। তো তারপরেও কিন্তু তাদেরকে জীবন দিয়ে সেই ঋণ শোধ করতে হয়েছে। জি, আমরা সেই দৃশ্যের আর পুনরাবৃত্তি চাই না। আবার ফিরবো লন্ডনে, সেখানে রাজা চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং আমরা গর্বিত সেজন্য। এবং এই 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 অ্যাওয়ার্ডের কি গুরুত্ব বহন করে? অ্যাওয়ার্ডের তো গুরুত্ব যেটা মানে প্রত্যেকটা অ্যাওয়ার্ডেরই এক একটা গুরুত্ব আছে। অ্যাসেসমেন্ট আছে। আচ্ছা, আমরা জানি একদিক থেকে যদি দৃষ্টিভঙ্গিতে যদি বিচার করেন যে আমরা কমনওয়েলথভুক্ত দেশ, আর কমনওয়েলথভুক্ত দেশে কমনওয়েলথের এই ঠিকাটাকে বিশেষ করে যারা আমাদের বামপন্থী বাইরে আছেন তারা এটাকে একটু নেগলেক্ট করে, যে বলা হয় যেটা দাসখতের একটা চিহ্ন। আচ্ছা, যে কারণ ব্রিটিশরা আমাদেরকে, আর যদি মনে হয় যে উন্নত একটা বিশ্বের কাছ থেকে একটা স্বীকৃতি, আর আমি মনে করি দিন না ওইটা, তাদের সাথে আমি একমত না, কারণ এটার দাসখত না। এখন বলা যেতে পারে যে তারা যে বিশ্বের যে নেতৃত্ব দিচ্ছে যে জাতি, যার যে কয়টা সম্প্রদায় আমেরিকা, ইউরোপ, বিশ্ব, এবং সেখানে তারা রাজতন্ত্রকে ধরে রেখেছেন সম্মানের প্রতীক হিসাবে, সেই সম্মানের সাথে আমাদেরকে শরিক করা হচ্ছে। আচ্ছা, আর তার জন্য অবশ্যই, আর ডক্টর ইউনূস এমনি বড় বড় অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, তার জন্য এটা কেমন কিছু হয়তো না, আচ্ছা, এটা স্বীকৃতি ছাড়া, একটা সার্টিফিকেট ছাড়া। আর যেহেতু বাংলাদেশি হিসাবে, এমনকি বাঙালি হিসাবে বলা যায় যে প্রথম, তিনি তাও অ্যাচিভমেন্টটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আপনারা জানেন যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, তারা বলতে তার নাম মনোনয়ন যে তালিকা ওয়েবসাইট আছে সেখানে নেই, তার মানে উনি একটা মিথ্যা প্রচার, কিন্তু আসলে গয়বলসের সে যুগ শেষ হয়ে গেছে। এখনকার হাতে হাতে সবার টিপলেই তথ্য আসে। তার জন্য তারা যেটা চাচ্ছে এটাকে বিতর্কিত করার জন্য পুরস্কারটাকে, সেটা আশা করি তারাই মানে বোকার স্বর্গে বাস করতেছে। কারণ আপনারা জানেন যে মনোনয়ন দেওয়া হয় হলো, জানেন যে আমাদের দেশে মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন দেওয়া হয়, আবার একজন বা দুইজনকে দেওয়া হয় হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তারা মনোনয়ন তালিকায় তাদের নাম থাকে না, তাদেরকে ওখান থেকে ডেকে নিয়ে ঘোষণা করা হয় সরাসরি যে এবার উনি পাচ্ছেন, তাকে জানানো হয়, মিডিয়াও জেনে যায়, সেইভাবে মিডিয়াও জানছে উনিও জানছেন এই পুরস্কারের জন্য গেছেন। কিন্তু তারপরেও একটা কথা আছে যে মানে যে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে শত্রুতার ঝাল মেটানোর জন্য, তার প্রতি ক্ষোভ মেটানোর জন্য একটা পক্ষ এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। আসছি দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। স্বাস্থ্য ব্যবস্থায় চোখ রাঙাচ্ছে করোনা এবং ডেঙ্গু। করোনা বিশ্বব্যাপী একটা প্যানিক সৃষ্টি করে গেছে, আর ডেঙ্গু এক ধরনের মানুষ, বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে রাখছে, এবং দুটারই নতুন করে এক একটা ভ্যারিয়েন্ট আসছে, এবং এটা হচ্ছে বিশেষ করে ডেঙ্গুর প্রকোপটা এবার বরিশালে অর্থাৎ দক্ষিণাঞ্চলের দিকে দেখছি। এটা হঠাৎ করে দক্ষিণাঞ্চলে কেন, কেন আসলে? এটা আসলে আমি মেডিকেল বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই, তবে একজন সমাজ সচেতন নাগরিক হিসাবে এবং সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি যেটা বুঝি, এমনকি আপনার প্রত্যেকটা ধর্মগ্রন্থ যদি দেখেন সেখানেও আছে যেটা, যে আমাদের এই যে বিপদ আপদ বালা মুসিবত যা কিছু হয় এটা মানুষের অর্জন, জি, তাদের অপকর্মের অর্জন। অপকর্ম বলতে আমরা যে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছি, তারপরে আমাদের এই যে জলাশয়গুলো শেষ করে দিচ্ছি। পরিচ্ছন্নতা নেই, মানে শেষ করে দিচ্ছি, আর যা আছে সেগুলাকে ডোবা নালায় পরিণত করে মশকের প্রজনন কেন্দ্র হিসাবে গড়ে তুলছি। জি, তাই বিশুদ্ধ বাতাসের অভাব, জি, এইসব কারণেই আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মানে রোগ বালাই, নতুন নতুন ভেরিয়েন্ট আসতেছে। জি, আর তার মোকাবেলা আমি গতকালকেও বলেছি একটা কথা, যে যে রোগগুলো আমরা চিনে ফেলেছি, যেমন ডেঙ্গু আমাদের কাছে অচেনা ছিল, তখন এটা কি চিকিৎসা হবে কিভাবে হবে না বুঝতে বুঝতে আমাদের 1 বছর চলে গেছে, আমরা অনেক মূল্যবান প্রাণ, আমাদের অনেক স্বজনদেরকে হারিয়েছি। কিন্তু এখন যেহেতু চিনে গেছে, চিকিৎসার ব্যবস্থা আছে, এবং প্রতিকার এর চেয়ে মানে প্রতিষেধকটা হইলো মানে উত্তম, মানে প্রতিকারের চেয়ে। এই জন্য প্রতিষেধক হিসাবে বা প্রতিরোধ করার জন্য আগে যে ব্যবস্থাগুলা, যে মশক নিধন সহ পরিচ্ছন্নতা অভিযান, সেগুলো আমাদেরকে চালাতে হবে। মানে সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতা। আমাকে আমাদের সাবেক মেয়র মরহুম আনিসুল হক সাহেব বলছিলেন যে আমি তো বাসায় বাসায় গিয়ে মশারি টানাই দিতে পারবো না, তবে ঝোপ জঙ্গল আমি আমার যতটুকু এরিয়া আছে আমি পরিষ্কার দেখাই দেওয়া, তারা জাস্ট সচেতন করার জন্য নিজের অংশগ্রহণ, কিন্তু সব কাজ তারা করে দিবেন, এটা যদি ভাবি তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি। আচ্ছা, আর একটা বিষয় টানবো, সেটা হলো চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট 15 দিন সেবা বন্ধ, এবং জুলাই বিপ্লবীদেরকে ছাড় দেওয়া হচ্ছে, মানে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বের করে দেওয়া হচ্ছে।
কেন এই অচল অবস্থা এবং এটার প্রতিকার কি? এটা দুঃখজনক ঘটনা যে আসলে জুলাই বিপ্লবীদেরকে বের করে দেওয়া তাদের যেটা দাবি, এখন তাদের চিকিৎসা, তাদের মানসিক একটা স্যাটিসফ্যাকশন, মানে মানসিক ভাবে তাদেরকে প্রশান্ত করে যে আসলে চিকিৎসা তোমাদের শেষ, আমাদের সীমানার বাইরে চলে গেছো, আচ্ছা, এটা যখন আসবে তখন তারা নিজে থেকে যদি উপলব্ধি করতে পারে তখনই তাদের ছাড়পত্র দেওয়া উচিত। আর যতক্ষণ পর্যন্ত তারা মনে করবে এটাতে মানে আমাদের চিকিৎসকদের সেভাবে তারা করতে পারেন, মানে রেফার করতে পারেন, জি, কিন্তু আমি মনে করি যে বের করে দেওয়া মানে বাসায় চলে যাওয়ার হবে না, এটা এই আধুনিক যুগে এটা মানায় না। রেফার করতে পারেন না, এখানে সম্ভব না, আমাদের বাংলাদেশে সম্ভব না রেফার করে সরকারকে পাঠানো। আমাদের দেশে কিছু কিছু কথা প্রচলিত আছে যেগুলা বিশ্বাস না করলেও বিশ্বাস করতে হয়, যে বলা হয় যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলে লাশ গুম করা হয়, লঞ্চ অ্যাক্সিডেন্ট হলে লাশ গুম করা হয়, কারণ কি ক্ষতিপূরণ বাঁচানোর জন্য। সেইভাবে যদি কোনো চক্র এখানেও থাকে যে বিদেশ পাঠালে সরকারের কোষাগারের টাকা যাবে, আর সরকার টাকা তো তোর টাকা না, তোর বাবার টাকা না, এটা হচ্ছে দেশের টাকা, জনগণের টাকা, আর তারা আমাদের সম্পদ, তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, তাদের আমাদের সমস্ত কিছু দিয়ে হলেও তাদের চূড়ান্ত চিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব। জি, আমরা আশা করব যে এই বোঝ তাদের মধ্যে সৃষ্টি হবে এবং তারা এই জুলাই বিপ্লবীদেরকে অবহেলা করবে না এবং তাদের জন্য যত সম্মানের ব্যবস্থা করবে এবং চিকিৎসার ব্যবস্থা করবে। আমরা একটু মানবিক বিশ্বের দিকে তাকাবো, সেটা হলো গাজা। গাজায় খাবারের অপেক্ষায় ফিলিস্তিনের উপর গুলি চালাচ্ছে অহরহ ইসরায়েলি সেনাবাহিনী এবং সেখানকার শিশুরা কতদিন ঘুরে ওড়ায় না, কতদিন রাস্তায় খেলাধুলা করে না, কতদিন নারীরা নিঃশ্বাস নিতে পারে না এবং স্বজনদের সাথে দেখা হয় না। এইটা, এই যে সর্বশেষ খাবারের অপেক্ষায় থাকা দের উপর গুলি চালানো, এটা কতটুকু মানবাধিকারের লঙ্ঘন বলে আপনার কাছে মনে হয়? এখানে আসলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে রেসিজম, রেসিস্ট, বর্ণবাদ, ধর্মান্ধতা, মানে ইহুদিজম, যেটাকে জায়নিস্টম বলা হয়। মানে যে জায়নিস্ট মতবাদ এবং ইহুদি মতবাদ কিন্তু এক না, কারণ হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম কিন্তু এক না। আচ্ছা, বুঝছেন? কারণ হচ্ছে যে কোন ধর্মই, আমি এর আগে বলেছি এই স্টুডিওতেই, যে কোন ধর্মই মানবতাকে ধ্বংস করতে শিখায় না। কারণ ইসলামে আছে একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানব গোষ্ঠীকে হত্যা করার পাপ তার কাঁধে নেওয়া। জি, সেভাবে ইহুদি ধর্ম যে মূল স্পিরিট, আপনারা জানেন যে সবই আদম আলাইহিসসালামের সন্তান আমরা সবাই, সে ইসাক এবং ইসমাইল আমাদের জাতির পিতা বলে যাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা, তাদেরও জাতির পিতা। আচ্ছা, দুই ভাই, তার দুই সন্তান দুই দিকে চলে গেছে, এবং সেজন্য ইহুদিরা বলা হয় এইভাবে যে ইউসুফ আল কারজাবির সাক্ষাৎকার সৌভাগ্য হয়েছে, উনি বলছিলেন তার সাথে স্বাস্থ্য তো ভাই আমরা। আচ্ছা, কিন্তু তারপরে কেন এই বিবাদ হবে, আমাদের তো একত্র থাকা উচিত ছিল। কিন্তু এটা হচ্ছে একটা বিশ্ব রাজনীতির খেলা, এখানে শুধু ইহুদিজম না, যুদ্ধটা হচ্ছে বলতে আমেরিকার সাথে, আর আমেরিকা আমি মনে করি যে ধ্বংস ডেকে আনতেছে নিজের। আর এটা মুসলিম বিশ্বকে আমরা দোষ দেই, মুসলিম বিশ্ব তার আগাচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে ইসরায়েল একটা মানে জবরদখলকারী রাষ্ট্র হওয়ার পরেও তার পারমাণবিক সমৃদ্ধ একটা দেশ এবং পারমাণবিক বোমা আছে, আর কোন মুসলিম রাষ্ট্রকে সেটা অর্জন করতে দেওয়া হচ্ছে না। আশেপাশে ইরান চেষ্টা করতেছে, তারপর আপনার মিশর চেষ্টা করছে, তাদেরকে দিচ্ছে না। আর সৌদি আরব সহ অন্যান্য যারা ধনী দেশ তারা অস্ত্র কিনতেছে আমেরিকা থেকে। আর আপনারা দেখেন এখন জিপিআর সিস্টেমে একটা রাইফেলেও যদি একটা ছোট্ট চিপ বসানো থাকে, তাহলে সেই রাইফেল দিয়ে, রাইফেল যিনি অপারেট করবেন তাকে ওয়াশিংটনে বসে, নিউইয়র্কে বসে আইডেন্টিফাই না, তাকে ওই ব্রাশ ফায়ার করে ওই ব্রাশে ওখান থেকে সেই মানে নিহত হয়ে যায়। আচ্ছা, আর তার দিকে যাচ্ছি। এজন্য আমাদের কোনো দিকে না তাকিয়ে আমাদের মুসলমান ভাইদের প্রতি অনুরোধ, যারা বিজ্ঞানী আছেন, যারা কারিগরি আছেন, তাদেরকে নিজেদের উদ্ভাবন করতে হবে, নিজেদের উদ্ভাবিত অস্ত্র দিয়ে, যে ভাই তোমার দাটা দেও, তোমাকে আমি জব করবো, তোমাকে আমি মারবো। এটা হবে না, এটা সে দিবে নাকি, বরং তার আগেই তোমাকে কতল করে দিবে। কিন্তু আমরা আছি সেইভাবে যে যারা আমাদের শত্রু তাদের কাছে অস্ত্র কিনছি, তাদের টাকা দিচ্ছি, আর তাদেরকে মারার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা হবে না, নিজেদেরকে নিজেদের অস্ত্রে সমৃদ্ধ হতে হবে, নিজেদের পারমাণবিক শক্তি অর্জন করতে হবে, তাহলেই এই সংকট
হবে, একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। হুম। এরকম ঠেলায় দিক থেকে দেন, তখন একটা ইতিবাচক দিক হচ্ছে যে আমেরিকার ধনীদের সন্তানরা লেখাপড়া করে ক্যালিফোর্নিয়ার মতো, তারপর বিভিন্ন স্টেজে এগুলো আছে, তারা বিক্ষোভে নেমে পড়ছেন। সেখানে ধর্ম বর্ণ সাদা কালো ইহুদি সন্তানরাও এর প্রতিবাদ করতেছে, যাদের মানবিক বোধ আছে, সবাই নেমে। তার জন্য আমি কথাটা শুরু করেছি এইভাবে, যেটা আমেরিকা নিজের ধ্বংস নিজে ডেকে আনতেছে, শুধু মানবতাকে কাঁদাচ্ছে। আমরা সবাই কাঁদছি, আমরা অগণিত নিষ্পাপ শিশুদের হারাচ্ছি, ভাই-বোনদের হারাচ্ছি। এর অচিরেই এর অবসান হওয়া জরুরি। আমাদের একটু উপমহাদেশে চলে আসি, ভারত পাকিস্তান। এখানে হামিদ মির কয়েকদিন আগে পাকিস্তানের একজন শীর্ষ সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক, তিনি লিখেছেন যে মোদি ভারতের জন্য বিপজ্জনক। আজকে রাজনাথ সিং এর একটি বক্তব্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো যে রাজনাথ সিং বলেছেন যে পাকিস্তানকে জাতিসংঘের শান্তি রক্ষার কমিটিতে ডাকার অর্থ হলো দুধের পাহাড়ায় বিড়াল রাখা। কি বলবেন? একটা কথা আছে কি, যে আপনার একটা গল্প আছে, গল্প বললে সময় নষ্ট করবো না, যে সকালে স্নান করতে গেছেন দুইজন, একজন চুরি করে আরেকজন ইবাদত করে। ভাবতেছে যে এই লোকটা তো ভালো জানি, তিনিও কি চুরি করছে আমার মতো, আর এই লোকটা তো কত খারাপ জানতাম, সে কি তাহলে ভালো হয়ে গেছে? আসলে যার মনে যা ভাল দিয়ে ওঠে তা। আচ্ছা, মানে ওদের মন, ওরা হচ্ছে এই কাজটা করে। মানে ইন্ডিয়ায় এখন যে রিজম আছে, মানে মোদির নেতৃত্বে যারা শাসন করতেছে, তারা আসলে ওই তাদের সাথে ওই নেতানিয়াহুর তুলনা চলে, যে সুযোগ পেলে এরাও ক্ষুধার্ত মানুষের গলায় গুলি চালাতে, ছুরি চালাতে এদেরও বাদে না। তাই তাদের ব্যাপারে আমি আর বেশি মন্তব্য করতে চাই। শেষ করবো একটি মজার বিষয় দিয়ে, সেটা হলো যে বিয়েতে 100 বিরান উপহার। এই উপহারের নানান ধরন থাকে, নানা রং থাকে, নানা ঢং থাকে। এই উপহারটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি যতটুকু জানি যে জাপান, চীন এবং তাদের মানে ওই বংশোদ্ভূত ওই ভিয়েতনাম, যেটা বললেন যে কারণ কাছাকাছি আর কি, মানে মন মানসিকতা, যেমন আমরা এই যে উপমহাদেশ যেরকম, মানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মানে অনেক কালচার, অনেক কৃষ্টি কালচার কাছাকাছি অনেক কিছু মিল আছে তাদের এরকম। সেদিক থেকে ওরা বিড়ালকে মানে খুব মানে আদরণীয় প্রাণী মনে করে। একটা সময় জানতেন যে সেই মিশরীয়রা বিড়ালের জন্য মন্দির করছিল। আচ্ছা, যে সেই মন্দিরে বিড়ালদেরকে কোনো ক্ষতি করা যাবে না, কোনো খাবার দেওয়া হয় না, তারা পুণ্যের কাজ মনে করতেন। সেরকম কোন অনুভূতি হয়তো তাদের ভিতরে আছে। আর স্বাভাবিকভাবেই এখন যে ট্রেন্ড অফ অনেক বিড়াল থাকে, যাদেরকে অনেক দাম থাকে সেটা, আর এইসব কাজ অনেকেই করে একটা ফান হিসাবে আলোচনায় আসার জন্য। আজকে যে কাজ না হতো তাহলে হয়তো আমরা এই রূপসী বাংলা স্টুডিওতে বসে এই এটা আলাপ করতাম না। তার জন্য সেটা তারাই ভালো জানে আসলে তারা কেন। আমরা মনে করি যে আলোচনায় আসারই একটা প্রক্রিয়া হবে হয়তো। কেমন আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের জন্য। আপনাকে এবং রূপসী বাংলা টেলিভিশন কর্তৃপক্ষ এবং আমাদের সম্মানিত দর্শক যারা ধৈর্য ধরে আমাদের কথা শুনলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখানে শেষ করছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন এবং আগামী দিনে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন।